কোড দেখা যাচ্ছে? রেসপন্স করেন, আপনারা অ্যাক্টিভ থাকেন। জাভাস্ক্রিপ্ট আপনারা মিস করলে শিখতে পারবেন না, ঠিক আছে? জি ভাইয়া। কনসেপ্টগুলো একটু ক্যাচ করার জি। ট্রাই করেন, সবাই একটু অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে? ওকে, সো এটা একটা জাভাস্ক্রিপ্ট কোর্স, বেসিক্যালি পুরোটা পিডিএফ এ করা। আমি এখানে দেখা গেছে আহ, অনেক কিছু অ্যাড করছি, রিমুভ করছি, অনেক কিছু ঠিকঠাক করছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমার কাছে এই গাইডটা খুব ভালো লাগে এবং এটা দিয়ে আমি নিজেও শিখছি এবং আমি শিখাতেও কমফোর্ট ফিল করি, এবং যাদেরকে আমি এখন পর্যন্ত যে কটা ব্যাচ আমি করাইছি তাদেরকে আমি এটা দিয়ে শিখাইছি এবং তারা খুব সহজে এটার মাধ্যমে গ্র্যাব করতে পারে বিষয়গুলো, ঠিক আছে? এবং সাথে সাথে এটা আপনাকে দিয়ে দিব, আপনারা এটাকে কি করবেন, এটাকে মানে জাস্ট রিভাইজ করবেন, পরে পরে কিন্তু শিখে ফেলতে পারবেন যাবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমি মনে করতেছি না একদম জাভাস্ক্রিপ্ট থেকে মানে একদম শুরু থেকে শুরু করার কোনো দরকার আছে। জাভাস্ক্রিপ্ট কি, ওয়াই জাভাস্ক্রিপ্ট, এই জিনিসটা আমরা অবশ্যই জানি, এগুলোকে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো হয়তো আপনারা জানেন, এগুলো আর দেখানোর মতো কিছু নাই, রাইট? এগুলো তো জানেন তাই না, কিভাবে লিখতে হয় জাভাস্ক্রিপ্ট, কোথায় লিখতে হয়? আপনারা লিখছেন তো জাভাস্ক্রিপ্ট নাকি? রেসপন্স করেন। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আপনারা জাভাস্ক্রিপ্ট তো প্র্যাকটিস করছেন তাই না? তো কিভাবে লিখতে হয়, প্রজেক্টের সাথে অ্যাড করতে হয় সেটা তো জানেন। ভাই যে আমরা টেলোইন্টের প্রজেক্ট করতেছিলাম, তো এই কারণে জাভাস্ক্রিপ্ট এর পরে ধরা হয়নি বা করা হয়নি, ক্লাসগুলো দেওয়া ছিল। মানে জাভাস্ক্রিপ্ট যখন দেখাইছে তখন প্র্যাকটিস করছেন না? এগুলো কি দেখাইতে হবে, স্ক্রিনটা দেখা ভাই যায়? আমি করিনি, আমি একটু পিছিয়ে ছিলাম, করি নাই আমি। এখন আর প্রসিডিউর জানি না। সিআর আছেন? সিআর, হ্যালো? ভাইয়া। হ্যাঁ, আপনাদের স্ট্রাকচার কি দেখাইতে হবে, যে কিভাবে লিখতে হয়? হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এর তো দেখানো দরকার ভাইয়া, আমাদেরকে বেসিক জিনিস দেখাইছিল, কিন্তু প্রজেক্টের সাথে অ্যাড করাটা দেখায় নাই। প্রজেক্টের সাথে অ্যাড করা দেখায় নাই, মানে কিভাবে অ্যাড করবেন প্রজেক্টের সাথে? না। আচ্ছা, ঠিক জি আছে। জি। সো ঠিক আছে, একদম মনে হচ্ছে একদম বেসিক থেকে শুরু করতে হবে। আচ্ছা, দেখেন, যেহেতু আমরা এখন স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করতে পারি HTML CSS প্লাস টেইলউইন দিয়ে, এখন হলো আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ কি? জাভাস্ক্রিপ্ট কাজ হলো জিনিসগুলোকে ডাইনামিক করা, জিনিসগুলোকে ইন্টারেক্টিভ করা, ঠিক আছে? সো ধরেন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করলে দেখবেন যে আপনার কোনো এই এলিমেন্টসগুলো, কোনো এলিমেন্টস এখান থেকে আস্তে আস্তে এখান থেকে আসতেছে, তারপরে ক্লিক করলে একটা ওপেন হচ্ছে, পপ আপ ওপেন হচ্ছে, আবার ক্লিক করলে ক্লোজ হচ্ছে, মেনু ওপেন হচ্ছে, মেনু ক্লোজ হচ্ছে। এই বিষয়গুলো কি দিয়ে করা হয়? এই বিষয়গুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়, ঠিক আছে? সো আমাদের ওয়েবসাইটে প্রাণ আনার জন্য বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, যেটাতে আমাদের ওয়েবসাইট বেসিক্যালি কার্যকরী হবে বা কাজ করবে, ইন্টারঅ্যাক্টিভ হবে, মানুষ ক্লিক করতে পারবে, কিছু একটা করতে পারবে, ঠিক আছে? সো ওই জিনিসটাকে নিয়ে আসার জন্য আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট ইউজ করি। ওকে, সো আচ্ছা, এবার উইথ জাভাস্ক্রিপ্ট আওয়ার ওয়েবসাইট উইল বি ডাইনামিক, ঠিক আছে? হোয়ার টু রাইট জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোড কোথায় লিখবো? জাভাস্ক্রিপ্ট কোড লিখবো আমরা কোথায়? বেসিক্যালি কি আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো HTML এ লিখি, ঠিক আছে? যদিও আমরা মানে জাভাস্ক্রিপ্ট ফাইল বানায় লিখি, বাট আলটিমেটলি সেটা কি হয়, HTML এর সাথে কিন্তু কানেক্ট করতে হয়, তাই না? সো এন্ড অফ দ্য ডে যত CSS লিখি আর যত জাভাস্ক্রিপ্ট লিখি সব কিন্তু আমার HTML ফাইলের ভিতরেই অ্যাকচুয়ালি কানেক্ট হয়, তাই না? আচ্ছা, সো আমরা জি ভাই। সিএসএস টাকে কানেক্ট করতে পারি হেড ট্যাগের ভিতরে লিংক ট্যাগ দিয়ে, রাইট? সেম ওয়েতে আমরা জাভাস্ক্রিপ্টটাকেও হেড ট্যাগের ভিতরে লিখতে পারি, এবং আমরা আরো লিখতে পারি কোথায়? বডি ক্লোজিং ট্যাগের উপরে আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি, ঠিক আছে? বাট বেস্ট প্র্যাকটিস হলো যে বডির নিচে এখানে জাভাস্ক্রিপ্ট কোডটা লেখা।
এখানে লিখতে কেন বারণ করা হয়, এখানে লিখতে বারণ করা হয় এর জন্য যে জাভাস্ক্রিপ্ট কোডটা যখন জাভাস্ক্রিপ্টের কাজটা কি, জাভাস্ক্রিপ্টের কাজ হলো ডিজাইনের পরে, ডিজাইনটা দেখার পরে আপনার ইন্টারেক্টিভ বা ক্লিকের কাজ, তাই না? বাট ক্লিকের কাজটা তখনই হবে যখন আমার পুরো ডিজাইনটা লোড হয়ে শেষ হবে, তাই না? সো যেহেতু লোড ডিজাইনগুলো দেখানোর পরে আমার ক্লিকের কাজ আসতেছে, সেহেতু এই স্ক্রিপ্টটাকে আমাকে আগে লোড করানোর তো কোনো দরকার নাই। তাই আমার বডিতে সবগুলো এলিমেন্ট লোড হওয়ার পরে আমরা স্ক্রিপ্ট ট্যাগটাকে অ্যাড করব, যেন আমার বডির পুরো ডিজাইনটা আগে দেখতে পাই, দেন আমি যেন জাভাস্ক্রিপ্টটা আমার কাজ করে। ঠিক আছে? সো সেজন্য যদি একদমই নেসেসারি না হয় তাহলে আমরা এটা হেড ট্যাগে রাখবো না, আমরা বডি ট্যাগে নিয়ে যাব জাভাস্ক্রিপ্টটাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বডি ট্যাগের ভিতরে আমরা কয়েকভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এক হলো তো আপনার এই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এর ভিতরে এখানে লিখতে পারি। আরেকটা হলো আমরা আলাদা ফাইল তৈরি করে সেই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সোর্স দিয়ে আমরা ফাইলটাকে লিংক করে দিতে পারি। ঠিক আছে? সো এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে আচ্ছা এবার তাহলে আমরা একটু ট্রাই করে ফেলি কিভাবে করা যায়। কারণ আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে আপনারা করেন, সমস্যা নেই। ধরেন এই যে ওয়েবসাইটটা আছে, এটা একটা ওয়েবসাইট, এটা একটা HTML ফাইল, ঠিক আছে, যেটা আমি রান করতেছি এখন। এটার ভিতরে কিন্তু আপনার দেখা গেছে এখন আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করব। ঠিক আছে? সো জেএস ফোল্ডারটা দেখেন খালি, এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার অ্যাড করব। কারণ আমরা এখানে লিখলাম script.js। ঠিক আছে? script.js নামে একটা ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম। দেন এই ফাইলটাকে আমরা এখানে কানেক্ট করব। ওকে, এখানে কানেক্ট করব। সো এখানে দেখেন অলরেডি একটা ফাইল কানেক্ট করা আছে, এখানে লেখা আছে scripts.js। ঠিক আছে? জেএস ফোল্ডারের ভিতর স্ক্রিপ্ট মানে এটা রেডি করা ছিল। সো এটাকে আমরা একটু কেটে দেই, প্রত্যেকটা ফাইলে মেবি এটা কানেক্ট করা আছে। সো আমরা এখানে এটার নামটাই চেঞ্জ করে স্ক্রিপ্টস দিয়ে দিই, না হলে পাবে না। যদি স্পেলিং এ ভুল হয় তাহলে কি ফাইলটা পাবে বলেন? যদি আমার এখানে আমি যদি এখন এখানে লিংক করি, স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট সোর্স, ঠিক আছে? সো এখানে আমি যদি এখন লিখি script.js, এটা কি পাবে ফাইলটা বলেন? পাবে না। কেন পাবে না? এখানে দুইটা কারণ। প্রথমত এটা জেএস ফোল্ডারের ভিতরে আছে, বাট এটা জেএস ফোল্ডারের ভিতরে নাই, আমি জেএস ফোল্ডারটা এখানে কল করি নাই। প্রথমত দিলাম জেএস ফোল্ডার, তারপরেও পাবে না, কারণ এখানে দেওয়া আছে scripts.js আর এখানে দেওয়া আছে script.js, এস নাই। ঠিক আছে? দেওয়ার পরে যে এটা দেখেন চলে আসছে, এখন এটা পাচ্ছি। আমি যদি আমার লিংকটা যদি ফাইলটা যদি ঠিকমতো লিংক করা হয় তাহলে আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, আমি সেই ফাইলটাতে মুভ করতে পারবো। দেখেন আমি ওখান থেকে এখানে চলে আসছি, তার মানে আমার কানেকশনটা ঠিক আছে। এবার স্ক্রিপ্টস নিয়ে আসছি, এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট লিখে ফেলি। প্রথমত আমরা লিখতে পারি কি কনসোল, রাইট? console.log। সো console.log এর ভিতর লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, যেটা প্রোগ্রামিং এর প্রথম ভাষা। দেন এটা কোথায় লিখছি? কনসোল লিখছি। কনসোল লিখলে এটা কোথায় দেখাবে বলেন তো কেউ, বলেন কোথায় দেখাবে কনসোলে লিখলে? আছেন? আমার এখানে ইন্সপেক্ট করে ব্রাউজারে কনসোলে দেখতে হবে, রাইট? হ্যাঁ, টার্মিনালেও দেখতে পারবো যদি আমাদের নোড.জেএস থাকে, নোড.জেএস ইনস্টল করা থাকে, এবং আমরা তখন ওই স্ক্রিপ্টস ফাইলটাকে রান করে আমরা টার্মিনালে দেখতে পারবো। ঠিক আছে? আর সেটা যদি আপনার HTML ফাইলের সাথে কানেক্ট করা থাকে তাহলে আমরা সেটা লাইভ ওয়েবসাইটে আমরা কনসোলে এলে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এখানে আরেকটা দিতে পারি অ্যালার্ট, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? ওকে, দেন আমরা এখানে আসি, এই যে আমাদের এখানে, আচ্ছা আরেকবার লোড নিবে, কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড।
ঠিক আছে, এটা কি অ্যালার্ট করলো আমাকে। ঠিক আছে, সো আমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট লিখে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে জাভাস্ক্রিপ্টের ফাইল একটা কানেক্ট করতে হয় বা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে লিঙ্ক করতে হয়। ওকে, এবং এটা আমরা এরর, অ্যালার্ট এবং কনসোল এই দুইটাই দেখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, দেন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। আমাদের এখানে যে হ্যালো ওয়ার্ল্ড যেটা কানেক্ট করা আছে, আচ্ছা ওটা সমস্যা নেই এখন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। সিনট্যাক্স আচ্ছা, সিনট্যাক্স বলতে বোঝাচ্ছে এখানে স্টেটমেন্টস আর ইনস্ট্রাকশনস টু বি এক্সিকিউটেড, মানে কিভাবে এক্সিকিউট হবে। হ্যাঁ, এভরি স্টেটমেন্ট শুড বি ফিনিশড উইথ এ সেমিকোলন, প্রত্যেকটা স্টেটমেন্ট একটা সেমিকোলন দিয়ে শেষ হইতে হবে। The JavaScript code is composed of multiple statements that will be executed sequentially order from top to bottom. JavaScript এর কোডগুলো আপনার প্রথম থেকে উপর থেকে নিচ পর্যন্ত লাইন বাই লাইন এক্সিকিউট হয়। কিভাবে এক্সিকিউট হয়? লাইন বাই লাইন, তার মানে প্রথম এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে এই লাইনটা এক্সিকিউট হবে, এবং প্রত্যেকটা স্টেটমেন্ট লেখার পরে একটা সেমিকোলন দিয়ে সেটা শেষ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আপনার পড়ে নিয়েন। ঠিক আছে, গুগল ক্রোম, এই কিছু ইন্টারপ্রেটার আছে, বিভিন্ন ব্রাউজার বিভিন্ন ইন্টারপ্রেটার ইঞ্জিন ব্যবহার করে, যেমন গুগল ক্রোম ব্যবহার করে V8 ইঞ্জিন, মজিলা ব্যবহার করে এই জিনিসগুলো। ঠিক আছে, কমেন্টস কিভাবে দিতে হয়? ডাবল স্ল্যাশ দিলেই আমরা কমেন্টস লিখতে পারি। যে কোনো লাইনের আগে যদি আমরা ডাবল স্ল্যাশ দিয়ে দিই সেটা কমেন্টস হয়ে যাবে, এবং যদি আমরা মাল্টিপল কমেন্টস দিতে চাই সেক্ষেত্রে আমরা স্ল্যাশ স্টার দিব, দেন যা খুশি লিখবো সেটা কমেন্টস হয়ে যাবে। যদি যতক্ষণ পর্যন্ত আমরা আবার স্টার স্ল্যাশ না দিব ততক্ষণ পর্যন্ত যা লিখবো সব কমেন্টে থাকবে। ঠিক আছে, একটু যদি দেখে ফেলতে পারি, ধরেন এখানে আমি স্ল্যাশ দিলাম, এটা একটা কমেন্টস। ঠিক আছে, দেন স্ল্যাশ স্টার দিলাম, সরি স্ল্যাশ স্টার দিলাম, এখন আমরা যাই লিখি, যত লাইন লিখি সবই কমেন্ট হয়ে যেতেছে যতক্ষণ পর্যন্ত আমাদের আবার স্টার স্ল্যাশ দিয়ে জিনিসটাকে ক্লোজ না করি। এখন দেখেন বাকিগুলো কিন্তু কমেন্ট হচ্ছে না। ঠিক আছে, সো এটা কি মাল্টিপল লাইন কমেন্টস আর এটা সিঙ্গেল লাইন কমেন্টস। ঠিক আছে, এই লাইনের পরে কিন্তু আমি যদি এখানে লিখি দেখেন সেটা কিন্তু আর কমেন্ট হচ্ছে না, এটা হলো সিঙ্গেল লাইন কমেন্টস। ওকে, হ্যাঁ, আমরা যে কোনো একটা লাইন যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলেই সেটা কমেন্ট হয়ে যাবে। ওকে, দেন এই জিনিসগুলো আপনারা পড়ে নিয়েন। জাভাস্ক্রিপ্ট ইজ এ কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে কি বোঝায়? আপনি যদি ক্যাপিটাল কোথাও লেখেন, এই যে দেখেন এখানে কনসোলে সিটা লেখছে বড় হাতের, তো সি বড় হাতের লিখলে কি কাজ করবে? আমাদের জাভাস্ক্রিপ্টে যে ফাংশন বানায় রাখছে সেটা সিটা হলো ছোট হাতের, আমি যদি এখন এটা বড় হাতের লিখি তাহলে কিন্তু কনসোলটা কাজ করবে না। সো এটাই হলো ক্যাপিটালাইজ কেস সেনসিটিভ। ঠিক আছে, যেরকম লিখবেন সেরকমই কল করতে হবে। দেন চলে যাব আমরা ডমে। হোয়াট ইজ ডম? ডম কি? একটা ওয়েবসাইটের ট্রি। ঠিক আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল ট্রি অ্যাজ শোন বিলো। এটা হলো একটা, এই হলো আমাদের একটা HTML ডকুমেন্ট। সো এই HTML ডকুমেন্টটা আমাদের অ্যাকচুয়ালি ব্রাউজারের সাথে কিভাবে বিহেভ করে, ব্রাউজারে কি তৈরি করে সেটার একটা চিত্র হলো এটা। সো পুরো ফাইলটাকে বলা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, ডকুমেন্টের রুট এলিমেন্ট যেটা বলা হচ্ছে মাদার অফ ডকুমেন্ট সেটা হলো HTML ট্যাগ। ওকে, দেন মাদার অফ এলিমেন্ট ডকুমেন্ট হলো HTML ট্যাগ, এর ভিতরে যা থাকবে তারা কি? চিলড্রেন। ওকে, HTML এর চিলড্রেন হলো বাকি সব ট্যাগ। আচ্ছা, তো এখানে রুট এলিমেন্ট HTML এবং এর চিলড্রেন গুলো দেখেন, হেড ট্যাগ, বডি ট্যাগ, এবং এই হেড ট্যাগের ভিতরে কি থাকে? টাইটেল ট্যাগ থাকে, দেন স্ক্রিপ্ট থাকে, লিঙ্ক থাকে, সবগুলো কি আপনার হেড ট্যাগের চিলড্রেন, রাইট? আর বডি ট্যাগের ভিতরে কি কি থাকে?
href a h1 my link লিঙ্কস হেডার, মানে যত কিছু থাকে, যত টেক্সট থাকে, যত এলিমেন্ট থাকে, সব কিন্তু বডির ভিতর থাকে। তো সবগুলো অ্যাকচুয়ালি একটা গাছের মতো, মানে একটা ট্রি তৈরি করে, ঠিক আছে, গাছের মতো ট্রি তৈরি করে। তো যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন একটা এলিমেন্টকে ধরতে যাব, তখন আমাদের ওই ট্যাগটাকে ধরতে হবে। হ্যাঁ, আমরা চাইলে HTML-টাকে ধরতে পারি, আমরা চাইলে বডিটাকে ধরতে পারি, আমরা চাইলে হেড ট্যাগ, টাইটেল ট্যাগ বা যে কোনো একটা ট্যাগকে আমরা কল করতে পারি। কিভাবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, রাইট? গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম দিয়ে আমরা যে কোনো একটা ট্যাগ আমরা ধরতে পারি, ঠিক আছে। সো এটা হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা ডম দিয়ে কি করতে পারি? হ্যাঁ, উইথ দ্য ডম উই উইল বি এবল টু অ্যাড, চেঞ্জ, রিমুভ HTML এলিমেন্টস। কোন একটা এলিমেন্টকে আমরা চাইলে, এখানে একটা এ আছে, আমি চাইলে দুইটা এ আর বানাইতে পারি। একটা এলিমেন্ট আমি চাইলে অ্যাড করতে পারি, একটা এলিমেন্ট চাইলে আমি আপডেট করতে পারি, একটা এলিমেন্ট চাইলে আমি চেঞ্জ করতে পারি। এটা হলো ডমের কাজ, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ অ্যাট্রিবিউট অফ HTML এলিমেন্টস লাইক ক্লাস অর সোর্স অফ আন ইমেজ। আমরা চাইলে ক্লাস অথবা সোর্স এই জিনিসগুলোকে আমরা, এই এলিমেন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোনগুলো? যেগুলো আমার একটা লাইনের ভিতরে থাকে। এই যে HTML এলিমেন্টের ভিতরে, এই যে ধরেন এই যে ক্লাসটা, রাইট, আমার এখানে এলিমেন্ট ডিফটা শুরু হয়েছে এখানে, এখানে এটা দিয়ে শেষ হয়েছে, এর মাঝখানে এই ক্লোজিং, কি বলে এটাকে, ক্লোজিং, ক্লোজিং ব্র্যাকেটটার মাঝখানে যে যে অ্যাট্রিবিউট গুলো দিচ্ছি আমরা, যেমন ল্যাঙ্গুয়েজ, এটা একটা অ্যাট্রিবিউট, ক্লাস একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। এগুলোকে আমরা চাইলে মডিফাই করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। চেঞ্জ সিএসএস, যে কোনো একটা এলিমেন্টের সিএসএস আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। রিঅ্যাক্ট আপন পেজ ইভেন্টস, মানে ক্লিক করলে, স্ক্রল করলে, ফর্মে ইনপুট দিলে, হোভার করলে, এগুলো করলে আমরা কোন একটা ইভেন্ট পরিচালনা করতে পারি, ঠিক আছে। এটা হলো আপনার ডমের কাজ, ওকে। ওয়ার্কিং উইথ ডম, ডম নিয়ে আমরা কিভাবে কাজ করব? ওয়ার্কিং উইথ ডম, ডম নিয়ে আমরা যেভাবে কাজ করতে পারি সেটা হলো গেট এলিমেন্ট বাই আইডি আর ইনার HTML, এটা দিয়ে একটা কাজ করে দেখাইছে এখানে বেসিক্যালি। সো আমরা কিভাবে কাজ করতে পারি? কারণ গেট এলিমেন্টস বাই আইডি হতে পারে, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম হতে পারে, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম হতে পারে, ঠিক আছে। সো অনেক কিছু ভাবে আমরা এই HTML-টাকে ধরে আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এখানে একটা কাজ দেখাই দিছে, দেখেন, to select HTML elements we can search for them by their class name। আমরা ক্লাস নেম দিয়ে সার্চ করতে পারি, আইডি দিয়ে সার্চ করতে পারি, ট্যাগ নেম দিয়ে সার্চ করতে পারি, ঠিক আছে। এবং দিস এলিমেন্ট হ্যাজ, এখানে বলতেছে দিস এলিমেন্ট হ্যাজ আইডি ব্লু বক্স। এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের যে যেটা, এটা তো একটা ডিভের ভিতরে আছে বা একটা প্যারাগ্রাফের ভিতরে আছে, তাই না? সো এটার ভিতরে এটার একটা আইডি দেওয়া আছে, সেটার নাম কি? আইডি ব্লু বক্স, ঠিক আছে। সেখানে কি বলতেছে? ক্যান ইউ গেট দ্য টেক্সট ইনসাইড ইট অ্যান্ড সেন্ড ইট টু দ্য কনসোল। আমরা কি এই আইডির ভিতরে যে টেক্সটটা আছে সেটাকে কি গেট করতে পারি? গেট করে আমরা আমরা কনসোলে দেখাতে পারি? এটা আমাকে অ্যাক্স করতেছে, আমরা কি করতে পারি বলেন তো? এনিওয়ান অ্যানসার মি। এনিওয়ান সিয়ার আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি বলেন, আমরা যদি এই বক্সের আইডিটা জানি, আমার এই বক্সের আইডিটা হলো ব্লু বক্স, এই আইডিটা ব্যবহার করে এই বক্সের ভিতরে যে টেক্সটটা আছে, এটা হলো পুরো টেক্সট, এই টেক্সটটাকে এই আইডি থেকে আমরা বের করে আমরা কনসোলে দেখাবো, সেটা আমরা কিভাবে করতে পারি? আর একটু বুঝাই দিবেন ভাইয়া। এইখানে এই বক্সের ভিতরে একটা আইডি আছে, ব্লু বক্স নামে একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে, এবার বলে দিচ্ছি। এই আইডিটাকে ধরে আমরা এটার ভিতরে যে টেক্সট আছে সেটাকে নিয়ে আমরা কাজ করবো, সেই টেক্সটটাকে আমরা কিভাবে ধরতে পারি সেটা বলেন। আগে করছেন? হ্যাঁ, এটা তো ইনস্ট্যান্ট এলিমেন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ বলেন, কে বলতেছেন? ইনস্ট্যান্ট এলিমেন্ট দিয়ে দেখতে হবে। ইন্সপেক্ট করে দেখতে হবে। জি।
আমরা ইন্সপেক্ট করে দেখলাম, ধরেন ইন্সপেক্ট করে দেখলাম, এই যে দেখেন ইন্সপেক্ট করে, এই যে দেখেন এই যে সেকশন, এই যে আছে না, দেখেন তো সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার আইডি দেওয়া আছে ব্লু বক্স। এখন আমি চাচ্ছি এটার ভিতরে যে টেক্সটটা আছে না, এই টেক্সটটা, হ্যাঁ, এই টেক্সটটাকে আমি এই আইডি থেকে এখান থেকে নিব, গ্র্যাব করব, গ্র্যাব করে আমি এই কনসোলে শো করব। এটা কিভাবে করতে পারি সেটা হলো কোশ্চেন। এই আইডি দিয়ে আমি এই টেক্সটটাকে ধরবো, ধরে আমি কনসোলে দেখাবো। ক্লিয়ার? বলেন কিভাবে করা যেতে পারে? হুম, বলতে পারতেছি না। করেন আপনারা কি ক্লাস করে প্র্যাকটিস করেন না, শিখেন না? আপনাদের এখানে আমি দেখতেছি জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ক্লাস হয়েছে, তাহলে কিছুই কি প্র্যাকটিস করেন নাই? আচ্ছা যাই হোক, সো আমরা চলেন দেখে ফেলি কিভাবে আমরা এটাকে গ্র্যাব করতে পারি। ঠিক আছে, সো এখানে আমাকে বলে দিচ্ছে যে এটার আইডি দেওয়া আছে ব্লু বক্স। ওকে, সো এবং এটা কোন শীট? এই শীটের নাম কি? এই শীটের নাম হলো ওয়ার্কিং উইথ দ্য ডম। আমরা যদি এখানে একটু দেখি, এই যে ওয়ার্কিং উইথ দ্য ডম, ঠিক আছে। তো আমরা কোডে চলে যাই, আমাদের ওয়ার্কিং উইথ দ্য ডম এর ফাইল কোনটা দেখেন, এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে। এই যে ওয়ার্কিং উইথ দ্য ডম, এই ফাইলে আছি আমরা, ঠিক আছে। এই যে ওয়ার্কিং উইথ দ্য ডম, ঠিক আছে। সো এই ফাইলে আছি আমরা। এখন এই যে এখানে দেখেন ব্লু বক্স দেওয়া আছে, কোথায় গেল? এই যে ব্লু বক্স, ওকে। আমার কথা কি ঠিক মতো শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো এখানে দেখেন ব্লু বক্স দেওয়া আছে, ব্লু বক্স। সো এই ব্লু বক্স আইডিটাকে ধরে আমরা এই টেক্সটটাকে এখান থেকে ধরবো, ধরে আমরা কনসোলে শো করব, ঠিক আছে। তো সেজন্য এটা কোথায় কাজ করতে হবে? জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে না? জি হ্যাঁ। যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তাহলে আমাদের এখানে এই ফাইলটাতে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কানেক্ট করা থাকা লাগবে। সো এখানে দেখেন একটা এই যে জেএস scripts.js যে জাভাস্ক্রিপ্টটা আছে সেটা কানেক্ট করা আছে। সো এখানে আমি ফলো লিংকে দিলাম, দেওয়ার পরে আমি স্ক্রিপ্টে চলে আসলাম, ঠিক আছে। তার মানে এই স্ক্রিপ্ট ফাইলটা আমার এটার সাথে কানেক্ট করা আছে। কোনটা? ওয়ার্কিং উইথ ডম। কোথায় আছে? এই যে এটা। এগুলোকে ক্লোজ করে দেই। এই যে ওয়ার্কিং উইথ ডম এর ভিতরে আমার এই ফাইলটা কানেক্ট করা আছে। তার মানে আমি এখানে তার মানে আমি এখান থেকে আমি ক্লাসগুলোকে আমি এখানে ধরতে পারবো, ঠিক আছে। সো যেহেতু ওটা কানেক্ট করা আছে, একই ফাইলের ভিতরেই তো আছে, তাই না? আচ্ছা, সো আমি এখন এখানে দিলাম, আমি ওই আইডিটাকে ধরবো, ঠিক আছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, দেখেন আমি গেট লিখছি, ডকুমেন্ট ডট লিখছি, খালি দেখেন ডট লিখছি, আমার সব সাজেস্ট করতেছে কি কি মেথড আছে, সব সাজেস্ট করতেছে, ঠিক আছে। সো আমাদের গেট মেথড লাগবে, সো আমরা গেট দিলাম, দেওয়ার পর এখানে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম এন এস, ঠিক আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। সো আমরা কোনটা ইউজ করব? গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু ওখানে যে আইডিটা দেওয়া আছে সেটা হলো কি ব্লু বক্স, একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি দিলাম, দেন এটা কি হবে? ব্লু বক্স আইডিটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, যেন ভুল না হয়। একদম উপরে এই হলো ব্লু বক্স, এটাকে কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করি। ওকে, সো আমরা ব্লু বক্স আইডিটাকে ধরলাম, ধরার পরে এখানে কি করতে হবে? এটার ভিতরে যে টেক্সটটা আছে বা এটার ভিতরে যে ইনার এইচটিএমএলটা আছে সেটাকে আমরা গেট করব, ঠিক আছে। সো এখন আমরা এখানে লিখব ডট ইনার এইচটিএমএল, দেখেন এই যে ইনার এইচটিএমএল, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে জাস্ট শেষ করে দিলাম এভাবে। এখন এবার আমি যদি এটাকে অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, ভেরিয়েবলটাকে আপনারা বুঝেন কিনা, আপনারা তো সব ভুলে গেছেন। ধরেন আমি একটা ভেরিয়েবল বানাইলাম, ভেরিয়েবলের ভিতরে রাখি, অথবা ভেরিয়েবল দরকার নেই, আমি এটাকে কনসোল লক করব, console dot log, ঠিক আছে। আমার স্টেটমেন্টটা কিন্তু
তখন ওইখানে শেষ হয়েছিল, এখন এখানে শেষ হয়েছে, তাই এর ভিতরে এটার পরে আমি এটা ক্লোনটা দিলাম। ঠিক আছে, সো এই জিনিসটাকে কি করলাম, আমি কনসোলের ভিতরে দিয়ে দিলাম। তাহলে আমার এই গেট এলিমেন্ট বাই আইডি ব্লু বক্সের ভিতর থেকে ইনার এসটিএমএলটাকে বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে এসে সে কনসোলে দেখাবে। এখন আমি যদি এটাকে দেখি ব্রাউজারের ট্যাবে কনসোলে দেখি, এই যে দেখেন কনসোলে যাই, দেখেন এই যে আমার এলিমেন্টটা কনসোলে দেখাচ্ছে। আগে কি দেখাচ্ছিল এখানে কনসোলে? না ভাইয়া। তো এখন দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? আমি এই যে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ওই আইডিটাকে ধরলাম, ধরে ওর ভিতর থেকে ইনার এসটিএমএলটাকে ধরে বের করে নিয়ে আসছি, এনে কনসোলে দেখাচ্ছে। ঠিক আছে, সো এটাই আমাকে ওখানে ইনস্ট্রাকশন দিছে। ঠিক আছে, এবং এটা একটু দেখেন, এই এইটা ডকুমেন্টটা একটু দেখেন। এখানে কিন্তু এই যে এখানে বলে দিছে কিভাবে করতে হবে। দেখেন, document dot get element by id blue box dot inner html। ঠিক আছে, আমরা এটাই করলাম না? এবং এখানে দেখেন আবার আমরা কি করতে পারি, document dot get element by id then blue box dot inner html equal to this will be the new content of the element। তার মানে এইটারকে আমরা নতুন করে মানে টেক্সট অ্যাসাইন করে দিচ্ছি, ইনার html-টাকে আমরা নতুন টেক্সট দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা এটাকে ধরতে পারি, এটাকে চেঞ্জও করতে পারি। দেখেন এটাকে যদি আমি এখন নিয়ে যাই, কপি করে নিয়ে গেলাম, আপনারা লেখে লেখে করবেন যেন মনে থাকে। দেখেন এই যে এটাকে দিলাম document dot get element by id blue box dot inner html দেন কি this will be the new content of the element। সো এখানে দিস না দিয়ে আমি যদি ধরেন রাফিকুল দেই, ঠিক আছে, তার মানে আমার নাম, এখানে আমি একটু স্পেস দিয়ে দিলাম বোঝার জন্য। দেখেন আমি যদি এখন এখানে যাই, গিয়ে আমি একটু দেখেন রিলোড দেওয়া লাগে না, এটা যেহেতু লাইভে চলতেছে। দেখেন এখানে কি হয়েছে, রাফিকুল উইল বি দা নিউ কন্টেন্ট অফ দা এলিমেন্ট, আমরা কিন্তু আপডেট করে ফেললাম। এটা কি ইজি না অনেক জাভাস্ক্রিপ্টটা? বলেন তো, বলেন, রেসপন্স করেন এই যে দুইটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই দুইটা জিনিস বুঝতে পারছেন তো না? দেখতে তো ইজি লাগে। জি ভাই, একদম ইজি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি একদম আপনি যদি বুঝেন একদম পানির মতো। ঠিক আছে, বাট এখানে একদম স্টেপ বাই স্টেপ গাইড করা আছে। আপনারা যদি একটু ইংলিশ পারেন, আশা করি আপনারা সবাই ইংলিশ ভালো পারেন, এবং যদি একটু পড়েন তাহলে কিন্তু মোটামুটি আপনারা একদম শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, উইদাউট মি আমাকেও লাগবে না, আপনার জাভাস্ক্রিপ্ট শিখে ফেলতে পারবেন। এটা এরকম ভাবে গোছানো একটা ডকুমেন্ট। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা চলে গেলাম ভেরিয়েবলে। ভেরিয়েবলটা কি জিনিস? আচ্ছা, ভেরিয়েবল কি? ভেরিয়েবল আপনি বলতে পারেন একটা জাদুর বাক্স, রাইট? এটা জাদুর বাক্স, এর ভিতরে আমরা চাইলে যে কোনো একটা জিনিস স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, যেমন আমাদের ছোট ছোট বাটি থাকে, যেমন প্লেট থাকে, যে পাত্র থাকে, তো পাত্রতে কি হয়, আমরা একটা কিছু জিনিস রাখতে পারি। ঠিক সেম ওয়েতে ভেরিয়েবলস হলো একটা পাত্র বা একটা স্পেস বা একটা কি বলে একটা জায়গা, যার ভিতরে আমরা কোনো কিছু অ্যাসাইন করে দিতে পারি বা কোনো কিছু সেট করে দিতে পারি। আমি একটু একটা কল আসতেছে, কলটা রিসিভ করি। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? জি। আচ্ছা, সো দেখেন আমরা কোথায় ছিলাম? ভেরিয়েবলস, রাইট? আমরা এখন ভেরিয়েবলস শুরু করতেছিলাম। সো ভেরিয়েবলস আমরা যেটা বলছি সেটা হলো যে ভেরিয়েবলস কি একটা পাত্র বলতে পারেন বা একটা জায়গা বলতে পারেন, যেখানে বা এমটি স্পেস, যেখানে আমরা কিছু জিনিস রাখতে পারবো, বাট সেই পাত্রটার একটা নাম থাকে। ঠিক আছে, যেমন প্লেট হলে সেটা প্লেট, বাটি হলে সেটা বাটি। ঠিক আছে, সো টেবিল হলে সেটা টেবিল, সবকিছু তো একটা নাম থাকে, তাই না? এবং আমরা টেবিলে কিন্তু কোনো জিনিস রাখতে পারি, আবার সেটা সরাই ফেলতে পারি, আবার নতুন জিনিস রাখতে পারি, রাইট? সো সেম ওয়েতে ভেরিয়েবলসে আমরা কি করতে পারি, আমরা কোনো জিনিস রাখতে পারি, সেটাকে আপডেট করতে পারি, আবার ওটাকে ওখান থেকে খালি করে দিতে পারি। ঠিক আছে, সো সেম ওয়েতে এটা পাত্র হিসেবে কাজ করে, এবং প্রত্যেকটা পাত্রের এক একটা নাম থাকে। তাই এভাবে আমরা ভেরিয়েবল বানাবো, এক একটা প্লেস বানাবো, সেটার একটা নাম দিয়ে সেখানে আমরা কিছু জিনিস স্টোর করব। ঠিক আছে, এই হলো ভেরিয়েবল। সো ধরেন ফার্স্টে ভেরিয়েবলটা আমি এখানে দিলাম, যে ধরেন এখানে লিখলাম var, কি দিলাম টেবিল।
ঠিক আছে। সো ভেরিয়েবলের নাম দিলাম টেবল। ওকে, সবাই চেষ্টা করবেন একবারে জয়েন করতে, হ্যাঁ একদম টাইমলি জয়েন করার চেষ্টা করবেন। এই যে ক্লাসের মাঝখানে মাঝখানে আপনারা যখন ঢুকেন ডিস্টার্ব হয়, হ্যাঁ। সো এখানে দেখেন আমরা কি বললাম, একটা ভেরিয়েবল কি একটা পাত্রের মতো, ঠিক আছে, বা একটা জায়গার মতো, রাইট। সো আমি যে জায়গাটাকে সেট করব, যে জায়গাটাকে আমি ক্রিয়েট করব, সেটা নাম দিলাম আমি টেবিল, ঠিক আছে। এবং এই টেবিলের ভিতরে আমরা কি কি জিনিস রাখতে পারি, যে জিনিসটাই রাখবো সেটা যদি আপনার লেখা হয় সেটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। এবং ধরেন আমি এখানে রাখলাম চায়ের কাপ, ঠিক আছে, দেন রাখলাম কলম, ওকে, দেন আমরা রাখলাম মার্কার, ঠিক আছে, দেন পেপার। আমরা কিন্তু টেবিলের ভিতরে এই জিনিসগুলো কিন্তু রাখতে পারি, তাই না? সো আমরা এখন এটাকে রাখলাম, রাখার পরে এটাকে আমরা চাইলে এই টেবিলটাকে ধরে এখন এটা নিয়ে আমরা যা খুশি করতে পারি, ঠিক আছে, ওই যে কিভাবে বলে। সো আমি টেবিলটাকে নিয়ে এখন আমরা কিন্তু যা খুশি করতে পারি, আমাদের যাই করি টেবিলটাকে ধরলেই আমরা কিন্তু এই জিনিসগুলোকে পেয়ে যাব, তাই না? সো আমরা জানি আমাদের কলমটা কোথায় আছে, কোথায় আছে, আমাদের টেবিলে আছে, ঠিক আছে। সো আমরা টেবিলে গেলেই কিন্তু কলমটা পাবো। আমাদের চায়ের কাপটা, আমার চায়ের কাপটা আমি কোথায় রেখে আসছি, টেবিলে রেখে আসছি, তার মানে আমি টেবিলে গেলে আমি চায়ের কাপটা পাবো, ঠিক আছে। সো আমি এখন যদি টেবিলটাকে কল করি, ধরেন লক করলাম, লক কনসোল ডট লক, লক করলাম, কি করলাম, টেবিলটাকে কল করলাম, ঠিক আছে। কল করলে আমরা কি কি পাবো, টেবিলে যে জিনিসগুলো আছে সব জিনিসগুলোই তো পাবো, তাই না? কি বলেন? জি ভাইয়া। এখন আমরা যদি কনসোলে যাই তাহলে আমাদের টেবিলে যে জিনিসগুলো ছিল বা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। চায়ের কাপ পেয়ে গেলাম, কলম পেয়ে গেলাম, মার্কার পেয়ে গেলাম, পেপার পেয়ে গেলাম, ঠিক আছে। সো আমরা যে জায়গায় যেটা রাখবো সেই জায়গায় গেলেই তো আমরা সেটা পেয়ে যাবো, বা যে রাইট। সো সেম ওয়েতে আমরা এখানে যে নামে ভেরিয়েবল তৈরি করব সেই নামটাকে কল করলেই সেটার মানগুলো পেয়ে যাবো, আর যেটার যে সেটার উপরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এই হলো ভেরিয়েবল, আমার এটার ইউজ, রাইট, একদম সুপার ইজি, ঠিক আছে। আর ভেরিয়েবলের ভিতরে আমরা কি করতে পারি, আমরা চাইলে কোন একটা জিনিস আপডেটও করতে পারি, আমরা চাইলে রিমুভও করে দিতে পারি, আমরা খালি করে ফেলতে পারি, ঠিক আছে। আমরা টেবিল চাইলে পরিষ্কার করতে পারি, পুরনো জিনিস ফেরত নিতে পারি, নতুন জিনিস অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, ধরেন টেবিলটাকে আমরা আবার, এখন যেহেতু আমার টেবিলটা কি হয়েছে, একটা টেবিল বানাই ফেলছি, আমি কি বারবার নতুন নতুন টেবিল বানাবো, তাই না? আমি টেবিল বানাই ফেলছি, এবং এই টেবিলটাকে ইউজ করব, ঠিক আছে। তো যতবার ইউজ করব জাস্ট টেবিলটাকে কল করব, ঠিক আছে, টেবিলের নামটাকে ধরবো, ধরে আমি এখানে বলে দিলাম যে টেবিল তুমি আগের যা আছে আছে ওগুলো বাদ, এখন তুমি নতুন জিনিস রাখো, সেটা হলো যে তুমি রাখবা আমার ল্যাপটপ এবং আমার মাউস অ্যান্ড কিবোর্ড, ওকে। দেন আমি এখানে কি করছি, এখানে টেবিলটাকে কল করে টেবিলের নতুন জিনিস রাখছি, পুরনো জিনিসগুলোতে এখানে পুরনো জিনিসগুলো সরাই ফেলছি। সরাই ফেলে আমি এখন এটাকে এখান থেকে কেটে নিয়ে যেতে পারি, নিয়ে আমি এখানে কল করি, যেহেতু জাভাস্ক্রিপ্ট কি লাইন বাই লাইন কল করে, লাইন বাই লাইন এক্সিকিউট করে, ঠিক আছে। সো এই লাইনের পরে সেই লাইন খালি এই লাইন এক্সিকিউট করবে, তারপরে এই লাইন এক্সিকিউট করবে, ঠিক আছে। সো প্রথম অবস্থা টেবিলের ভিতরে চলো চায়ের কাপ, কলম, মার্কার, পরে আমি টেবিলের ভিতরে ওই আগের জিনিসগুলো বাদ দিয়ে নতুন জিনিস রাখছি, কি রাখছি, আমার ল্যাপটপ রাখছি, মাউস রাখছি আর কিবোর্ড রাখছি, ঠিক আছে। তাহলে আমি সেভ করলাম, সেভ করে আমি এখন যদি এখানে যাই, দেখেন আমার এখন টেবিলের নতুন জিনিস কি কি, ল্যাপটপ, মাউস আর কিবোর্ড, ওকে। সো এই জিনিসটা কি ক্লিয়ার, কিভাবে আমরা একটা ভেরিয়েবলের মান আপডেট করতে পারি, বলেন? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে। সো সেম ওয়েতে আমরা যদি শুধু টেবিলই ক্রিয়েট করব আর তো মানে আর কিছু করব না তা তো না, তাই না? আমরা চাইলে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে চায়ের কাপ ক্রিয়েট করতে পারি। সো বার ভিতরে আমি দিলাম চায়ের কাপ, ঠিক আছে। চায়ের কাপ দিয়ে এর ভিতরে আমি রাখলাম কি চা,
ঠিক আছে। সো চায়ের কাপে যে চাই রাখতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? সো আমি এখানে দিলাম লগ কি দিব, চায়ের কাপকে কল করলাম। দেখছেন একবার ভেরিয়েবল বানাই ফেললে পরে কিন্তু এখানে সাজেস্ট করে, দেখছেন বানাই ফেলছি আমি শুধু চা লিখছি, এখানে চায়ের কাপটা সাজেস্ট করতেছে, ঠিক আছে। আবার আমি যদি টি লিখি দেখেন আমার টেবিলটাকে সাজেস্ট করবে, ঠিক আছে। যেগুলো উপরে ডিক্লেয়ার করা আছে সে ইঞ্জিন ওগুলোকে ক্যাচ করে ফেলতেছে, ক্যাচ করে সে আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি চায়ের কাপটাকে কল করলাম, তার কল করলে এখন আমি কি পাবো, চা পাবো, ঠিক আছে। চায়ের কাপে আমি কিন্তু চা না রেখে আমি কিন্তু এখানে পানিও রাখতে পারি, তাই না? চা রাখবো না, আমি পানি রাখবো, তাহলে আমি কি পাবো, চায়ের কাপে পানি পাবো, ঠিক আছে। সো এভাবে আমরা কিন্তু চাইলে ভেরিয়েবল কল করতে পারি, ডিক্লেয়ার করতে পারি, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। এটা এখানে আমি ভেরিয়েবল ডিক্লারেশন করছি, ডিক্লেয়ার করছি এবং অ্যাসাইন করছি, দুইটাই করছি, ঠিক আছে। আমরা চাইলে কি করতে পারি, আগে বাজার থেকে একটা ধরেন টেবিল কিনে আনলাম, এগুলোকে আমি একটু কমেন্ট করে দেই। আমি বাজার থেকে একটা টেবিল কিনে আনলাম, কিনে এনে রেখে দিছি, ঠিক আছে। আমি কোনো কিছু টেবিলে রাখি না, টেবিল খালি, ওকে। দেন আমি পরবর্তীতে এক দুদিন পরে আমি টেবিলের ভিতরে কিছু জিনিস রাখবো। আমি তখনই রাখি নাই, তখন শুধু আমি কিনে আনছি টেবিলটাকে বা টেবিলটাকে বানাইছি, ঠিক আছে। তখন আমি টেবিলটা বানাইছি, পরবর্তীতে আমি টেবিলটাকে ইউজ করতেছি, তখন আমি ল্যাপটপ রাখলাম, ঠিক আছে। দেন আমি যদি এখন টেবিলটাকে কল করি আমি ল্যাপটপ পাবো, ঠিক আছে, ল্যাপটপ। তার মানে আমি কি করতে পারি, আমি চাইলে ডিক্লেয়ার করে অ্যাসাইন করে দিতে পারি মান। আমি চাইলে পরবর্তীতে আমি চাইলে আবার আপডেট করতে পারি বা রিঅ্যাসাইন করতে পারি, ঠিক আছে। এবং আমি চাইলে চায়ের কাপে পানিও রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি চাইলে শুধু ডিক্লেয়ার করে রাখতে পারি, পরে অ্যাসাইন করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা ভেরিয়েবলকে ইউজ করতে পারি। আই হোপ ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, গেল ভেরিয়েবল। এখন ভেরিয়েবল তো শুধু ভারী থাকে না, তাই না, আরো তো কিছু থাকে। তো আমরা একটু ডকুমেন্টে এবার যাই, দেখি ওরা কি বলতেছে। এখন ভেরিয়েবলটা আমরা বুঝে নিলাম যে ভেরিয়েবল কি জিনিস। আচ্ছা, এরপরে এই যে দেখেন, এই যে ভেরিয়েবলটাকে কল করছে, কনসোল লক করছে, যে গেট ইউজার নেমটাকে ধরছে, গেট ইউজার পাইছে, ঠিক আছে। তো এই জিনিসগুলাই দেন এখানে দেখেন ডকুমেন্টেড গেট এলিমেন্ট বাই আইডি ইউজার গ্রেডিং মেসেজ ডট ইনার এসটিএমএল। এখানে কি বলছে, হ্যালো দিছে, এরপরে আবার ইউজার নেম দিছে, এরপরে আবার আশ্চর্যবোধক চিহ্ন দিছে। তো এটা কি করছে, এটাকে কি বলে, এটার নাম কি বলেন, এই জিনিসটার নাম কি করাকে কেউ বলতে পারেন, কেউ বলতে পারেন না? এটাকে বলা হয় জি ভাই কি বললেন? এই যে এভাবে যে আপনার হ্যালো লেখছে, এরপরে ইউজার নেম ভেরিয়েবলটাকে দিল, তাই না। ইউজার নেম কি, এই যে এটা, রাইট, এই যে ইউজার নেম গেস্ট ইউজার, ঠিক আছে। এরপরে দিল কি, আশ্চর্যবোধক চিহ্ন, তার মানে এটা কি হবে, হ্যালো গেস্ট ইউজার, রাইট। আর এটা কি কনক্যাট বললেন এটাকে? কনক্যাটিনেশন, ঠিক আছে, এটাকে বলা হয় কনক্যাটিনেশন, ঠিক আছে, ওকে। সো এই যে এটা কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। ধরেন এই জিনিসটাকে জাস্ট আমি কপি করে নিয়ে গেলাম, সময় নষ্ট করলাম না বেশি। দেন এখানে আমি যদি এখন এটাকে কনসোল লক করি, আমি কি পাবো, সব ঠিকঠাক পাবো? কেউ কি ভুল ধরতে পারবেন এখানে কি ভুল আছে? দেখেন তো, আমি কনসোল লকের ভিতরে আমি এই জিনিসগুলো দিচ্ছি। আচ্ছা, সেমিকোলনও দিয়ে দিলাম ধরেন, এরপরে আমার আর কি ভুল আছে বলেন। আমি লিখছি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজার গ্রেডিং মেসেজ, ঠিক আছে, এটা হলো আইডির নাম। এই আইডিটা কোথায় আছে, ধরেন এসটিএমএল এর ভিতরে কোথাও একটা আছে আইডির নামটা, ঠিক আছে। তারপরে কি বলছে, ইনার এসটিএমএল হ্যালো ইউজার নেম, দেন এটা সবকিছু কি ঠিকঠাক আছে? আমার কি এখন কল করলে আসবে, কনসোলে কিছু আসবে, কনসোলে কি আসবে বলেন তো, এনিওয়ান? হ্যালো গেস্ট ইউজার
হ্যালো গেস্ট ইউজার আসবে, রাইট? জি আচ্ছা, কিন্তু আসবে না। হ্যালো গেস্ট ইউজার আসবে কোত্থেকে? এখানে কি আমি গেস্ট ইউজার লিখছি কোথাও? ইউজার নেমটাই তো গেস্ট ইউজার কোথায় সেট দেওয়া করা আছে? ইউজার নেমটা আমরা বলি নাই। কোথাও কি আমি সেট করছি ইউজার নেমটা? কোথাও সেট করিনি। তার মানে আমি যদি কোনো ভেরিয়েবল সেট না করে থাকি উপরে, তাহলে নিচে সেটা পাবে না। ঠিক আছে? তার মানে আমি নিচে যদি কল করতেছি, তার মানে উপরে আমার গেস্ট ইউজার নামে বা ইউজার নেম নামে কিছু একটা থাকতে হবে বা ভেরিয়েবল থাকতে হবে। ঠিক আছে? ভেরিয়েবল ইউজার দিতে হবে, তাহলে আর কি কনসোল লগে সেটা আসবে। হ্যাঁ। তো এখানে var ইউজার নেম দিয়ে উপরে আগে ভেরিয়েবল সেট করতে হবে। ধরেন ইউজারের নাম কি? রাফিকুল। ঠিক আছে? দিলাম। দেখেন এখানে কি বলবে? ইউজার গেটিংস ডট মেসেজ, এই আইডিতে ইনার এসটিএমএল সেট করবে। কি সেট করবে? হ্যালো ইউজার নেম রাফিকুল। ঠিক আছে? এরপরে কনক্যাটেনেশন। ঠিক আছে? সো আমরা কনক্যাটেনেশন করতে পারি কিভাবে? আমরা কনক্যাটেনেশন করতে পারি একটা স্ট্রিং দিয়ে, স্ট্রিং এর সাথে যদি আমরা কিছু অ্যাড করতে চাই ভেরিয়েবল, সেটাকে আমরা বলবো, তাহলে আমাদের দিতে হবে প্লাস, দেন লিখতে হবে ভেরিয়েবলটা ইউজার নেম, দেন আমাকে আবার প্লাস দিয়ে তারপরে আবার কিছু একটা লিখতে হবে, বা যদি আর কিছু লিখতে চাই তাহলে আবার একটা প্লাস দিয়ে তারপর লিখতে হবে। ঠিক আছে? আমি যদি প্লাসটাকে কেটে দেই, দেখেন আমাকে একটা ওয়ার্নিং দিবে, মানে আমার ইউজ হচ্ছে না। এইভাবে আমার জাভাস্ক্রিপ্ট লেখে না, এটা সিনট্যাক্সের বাইরে। আমাকে সিনট্যাক্সটা ফলো করতে হবে। এটাই হলো কনক্যাটেনেশন করার সিনট্যাক্স, যে আমাকে মাঝখানে প্লাস দিতে হবে অথবা সম্পূর্ণ জিনিসটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। ঠিক আছে? সো এইভাবে আমাদের কনক্যাটেনেশন করতে হবে। আমরা চাইলে রফিকুলকে আলাদা, ইসলামকে আলাদা দিয়ে দুইটাকে আবার কনক্যাটেনেশন করে একসাথে করতে পারি। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমি ফার্দার ডিটেলসে দেখাইলাম না, আপনারা এটাকে দেখে নেবেন পরে। আচ্ছা, এই যে দেখেন এখানে কি বলছে? হ্যালো রফিকুল, এই যে নাম্বারটা চলে আসছে একসাথে। ঠিক আছে? আচ্ছা, দেন আমাদের এখানে কি আর কি আছে দেখেন, ভেরিয়েবল নেমস অর আইডেন্টিফায়ার্স। ঠিক আছে? ভেরিয়েবল নেমস অর আইডেন্টিফায়ার্স মানে ভেরিয়েবল নেম এবং আইডেন্টিফায়ার কি ধরনের হইতে পারে? ঠিক আছে? ভেরিয়েবল নেমস ক্যান কন্টেইন লেটার্স, নাম্বারস, আন্ডারস্কোরস এন্ড ডলার সাইন। ঠিক আছে? এটাকে আপনারা ভালো করে পড়বেন এবং প্র্যাকটিস করবেন, সব জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলবেন। এখানে কি বলতেছে? লেটার নিতে পারবো, নাম্বার নিতে পারবো, আন্ডারস্কোর নিতে পারবো, ডলার সাইনও আমরা নিতে পারবো ভেরিয়েবল নামের ভিতরে। ঠিক আছে? বাট ইম্পর্টেন্ট জিনিস সেটা হল কি, ভেরিয়েবল নেমস ক্যান কন্টেন নাম্বারস বাট দে কান্ট স্টার্ট উইথ নাম্বারস। সে নাম্বার ভেরিয়েবল নাম্বারের ভিতরে আপনি দিতে পারবেন, বাট সেটা নাম্বারটা আগে হওয়া যাবে না, নাম্বারটা অবশ্যই পরে অথবা মাঝখানে হইতে হবে, কারণ নাম্বার ফার্স্টে দিয়ে ভেরিয়েবল হয় না। ঠিক আছে? এটা হলো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। ওকে? আচ্ছা, এরপরে লেটার, যে কোনো লেটার আমরা দিয়ে ভেরিয়েবল বানাতে পারি। ঠিক আছে? এরপর আন্ডারস্কোর ইউজ করতে পারি ভেরিয়েবলের মাঝখানে, ডলার সাইন ইউজ করতে পারি, সমস্যা নাই। কিভাবে? আমরা একটু এক্সাম্পল দিয়ে দেই। দেখেন এখানে আমরা বার লিখছি না, আমরা বারের আগে এখানে আমরা চাইলে একটা ডলার সাইন দিতে পারি। আমার ধরেন খায়েশ হয়েছে, আমি ডলার সাইন দিব, এর কোনো রিজন নাই। ঠিক আছে? দিলাম। বা আমার খায়েশ হয়েছে, আমি এখানে ডলার সাইনের লাস্টে আমি আবার টু দিব, দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বাট টুটা কিন্তু আমি আগে দিতে পারবো না। দেখছেন? ওয়ার্নিং দিচ্ছি। আমার খায়েশ হলে আমি চাইলে সবই করতে পারবো, কিন্তু লিমিটেশনের ভিতরে, বাউন্ডিং এর ভিতরে থাকতে হবে আমাকে। ঠিক আছে? আচ্ছা, আমার ল্যাপটপের চার্জারটা একটু নিয়ে আসি, 1 মিনিট। ওকে, সো কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা কি আপনারা বুঝতে পারছেন? কি কি জিনিস ইউজ করতে পারবেন আর কি ইউজ করতে পারবেন না? ক্লিয়ার বিষয়টা? এটাকে পড়বেন ভালো করে। জি ঠিক ভাইয়া। আছে? এটাকে পড়লে আপনারা মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবেন, যে কি ব্যবহার করতে পারবেন আর কি করবেন না, পারবেন না। ঠিক আছে? দেখেন, এ ওকে ব্যবহার করতে পারবেন, নেম ব্যবহার করতে পারবেন, ডলার নেম ব্যবহার করতে পারবেন,
এই যে মাঝখানে আন্ডারস্কোর, হ্যাঁ, এটাও ব্যবহার করতে পারবেন। দেখেন আমরা যদি এখানে ইউজার নেমটা এভাবে লিখছি না, এই যে আন্ডারস্কোর দিয়ে লিখছি না, আমরা কিন্তু চাইলে আন্ডারস্কোর না দিয়ে এমনিও লিখতে পারি বা আন্ডারস্কোর দিয়ে লিখতে পারি। আবার দেখা গেছে এই এনটাকে বড় হাতের দিয়ে এভাবে লিখতে পারি ইউজার নেম, ঠিক আছে। বাট এখানে যেভাবে লিখবো এখানে কিন্তু সেভাবেই কল করতে হবে, যদি ভুল হয় তাহলে কিন্তু পাবে না। যে দেখেন কি বলে, কুড নট ফাইন্ড নেম ইউজার নেম, কারণ আমি এখানে চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, এরপরে যাই কি আছে দেখি। সেই জিনিসগুলোকে আপনারা করে ফেলবেন। দেন আচ্ছা, কিওয়ার্ডস, কিছু কিছু কিওয়ার্ড আছে যেটা আমরা নেম হিসেবে বা ভেরিয়েবল নেম হিসেবে দিতে পারবো না, ঠিক আছে। কিছু কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে। আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, জাভাস্ক্রিপ্টের রুলস এন্ড রেগুলেশন গুলো আমাদের জানতে হবে। কি কি কিওয়ার্ড জাভাস্ক্রিপ্ট বানায় রাখছে ওর নিজের জন্য বা আমাদের এই সুবিধার জন্য, সেগুলোকে আমরা ইউজ করতে পারবো না ভেরিয়েবল হিসেবে, ঠিক আছে। কাজের জন্য ইউজ করতে পারবো, কিন্তু ভেরিয়েবল হিসেবে এগুলোকে ডিক্লেয়ার করতে পারবো না। যেমন var নিজেই, আমি এখানে var লিখে যদি আবার var লিখি, ধরেন আমরা var কিওয়ার্ডটা তো জাভাস্ক্রিপ্ট নিয়ে রাখছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। আমরা যদি আবার এখানে আবার var লিখি তাহলে হবে? যেখানে দেখেন কি বলতেছে, var is not allowed as a variable declaration name, ঠিক আছে। সো ভিএস কোডটাকে আপনারা ওইভাবে ইউজ করবেন যেন আপনারা মানে বুঝতে পারেন। দেখেন আমি হোভার করে আমি বুঝতে পারতাছি এররটা কি, কেন এটা এরর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো বাকি জিনিসগুলো দেখে ফেলবেন কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি আর কিভাবে করতে পারি না, ঠিক আছে। এই যে মাঝখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। নিউ কিওয়ার্ড ইউজ করা যাবে না, কিওয়ার্ডটা রিজার্ভ ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, কেস সেনসিটিভ, জাভাস্ক্রিপ্ট হলো কেস সেনসিটিভ, ঠিক আছে। যেভাবে আমরা এখানে ডিক্লেয়ার করব সেভাবেই আমাদের কল করতে হবে, উল্টাপাল্টা কল করলে হবে না, ঠিক আছে। এই যে ক্যামেল কেস এক্সাম্পলস, আমরা চাইলে ক্যামেল কেস ইউজ করতে পারি, এটাকে বলে ক্যামেল কেস। ক্যামেল কেস কি না, ক্যামেল দেখছেন, ক্যামেল মানে কি, উট না, ক্যামেলের পিঠটা দেখছেন, পিঠটা কিন্তু উট ভাই উট। হ্যাঁ, ক্যামেলের পিঠ কিন্তু উঁচা থাকে, তার মানে ক্যামেলের মাঝখানে কিন্তু উঁচা থাকে। এ পাশেও কিন্তু আপনার নিচা, এ পাশেও নিচা, কিন্তু মাঝখানে কিন্তু উঁচা থাকে ক্যামেলের পিঠটা, ঠিক আছে। সো এভাবে আর কি ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি এই যে ইউজার নেমটা লিখছিলাম, ইউজার, ইউটা ছোট হাতে দিছি ইউজার, তারপরে এনটা বড় হাতে দিয়ে এম লিখছি, ইউজার নেম ক্যামেল কেস, ঠিক আছে। এটাকে বলা হয় ক্যামেল কেস। ওকে, হ্যাঁ, এরপরে কেস সেনসিটিভ, দেন নেমিং কনভেনশন। আমরা নেমিং কনভেনশন এই জিনিসটা দেখলাম যে কিভাবে কি করতে পারবো আর কি করতে পারবো না। আচ্ছা, এরপরে আসতেছে ইউজিং লেট এন্ড কনস্ট, ঠিক আছে। সো লেট এন্ড কনস্ট কেন, হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলতেছে, ইন মডার্ন জাভাস্ক্রিপ্ট ES6 এন্ড বিয়ন্ড, মানে ES6 এর পরে আর কি, instead of using var it's highly recommended to use let and const for declaring variables, ঠিক আছে। সো ইন মডার্ন জাভাস্ক্রিপ্টে ES6 এর পরে এই জিনিসগুলোকে, এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে, এই জিনিসটা আবিষ্কার হয়েছে, সেটা কি, লেট এন্ড কনস্ট ইউজ করা, এবং এটাকে হাইলি রিকমেন্ড করতেছে ইউজ করার জন্য। কি সুবিধা, কি কারণে আমরা ইউজ করব, এটা ইউজ করলে আমাদের এরর কম খাবে, এরর হবে না, আমাদের কোডটা করতে আমাদের জন্য আরো সুবিধা হবে, ঠিক আছে। বড় বড় যখন আমরা ফাইল করব সেখানে ভুল কম হবে এই লেট এবং কনস্ট যদি ইউজ করি, ঠিক আছে। ভারের ক্ষেত্রে ইউজ করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। যেমন ধরেন এই যে এখানেই দেখেন, আমি এখানে কি করছিলাম, ফার্স্টে এখানে এই যে টেবিল ডিক্লেয়ার করছিলাম, হ্যাঁ, টেবিল, ভারের টেবিল আমি করছি বা টেবিল বানাইছি, ঠিক আছে। আমি কিন্তু এই যে এখানে দেখেন, এখানে আমি ইউজার নেম লিখছি না, ইউজার নেম লিখে আমি এখানে ধরেন আমি একটা কিছু একটা লিখলাম, ঠিক আছে। লেখার পরে এখানে এসে আমি আবার var লিখলাম, আবার ইউজার নেম লিখলাম, একই রকম লিখে এখানে আমি লিখলাম শাফিকুল, ওকে। বাট এখানে কিন্তু আমাকে কোনো ওয়ার্নিং দিচ্ছে না, কোনো এরর দিচ্ছে না। তার মানে ধরেন আমি 100 লাইন আগে আমি একবার একটা ভেরিয়েবল বানাইছিলাম ইউজার নেম নামে, আবার 100 লাইন পরে আমার কোনো একটা ফাংশনালিটি অ্যাড করতে গিয়ে আমার একটা নাম লাগতেছে, ধরেন আমার মনে হলো তাহলে ইউজার নেম না কি, কিন্তু আমার ভুলে গেছি আমি যে ইউজার নেম নামে আরেকটা ফাংশন করছিলাম।
এটা যেহেতু পরে লিখছি, তার মানে এটা প্রায়োরিটি বেশি, মানে এটা রেন্ডার করার পরে এটা রেন্ডার করে ফেলবে। তখন আমার কি হবে, আমি যদি এখানে কল করি কনসোল লগ ইউজার নেমকে, আমি চাচ্ছি এইটাকে কল করতে, বাট অ্যাকচুয়ালি এটা কল হয়ে যাবে, এটা কিন্তু আর চিহ্নই থাকবে না। ঠিক আছে, তার মানে এই যে প্রবলেমটা, এটা কিন্তু আবার লেটে হয় না। ঠিক আছে, আমি যদি এখানে লিখি লেট, এটা বারটা কি না লিখে আমি যদি লেট দিয়ে এটা বানাইতাম, দেন এখানে দেখেন সাথে সাথে একটা ওয়ার্নিং চলে আসছে। কেন? এখানে কি বলতেছে, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল। লেট দিয়ে যেটা বানাবো সেটা হবে ব্লক স্কোপ। ঠিক আছে, এখানে কি আসছে, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল। ঠিক আছে, মানে আমি একবার যে স্কোপ যে ভেরিয়েবল বানাই ফেলছি সেটাকে আমি আরেকবার বানাইতে পারবো না, সেটা যদি আমি লেট দিয়ে বানাই অথবা কনস্ট দিয়ে বানাই, কনস্ট। ঠিক আছে, লেট মানে কি, লেট দিয়ে আমি এই যে কাজটা করতে পারবো, লেট ইট বি বা লেট, ধরেন আমি লেট ইউজার নেম ধরো ইউজার নেম। ঠিক আছে, লেট ইউজার নেম শুধু আমি ডিক্লেয়ার করে রাখতে পারি, দেন আমি এখানে ইউজার নেম লিখে আমি সেটাকে কিছু অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, লেট ইউজার নেম দিয়ে ডিক্লেয়ার করে ফেললাম, অথবা আমি ডাইরেক্ট এখানে লেট ইউজার নেম ডাইরেক্ট অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, দেন আমি এখানে কিন্তু চাইলে ইউজার নেমটাকে আবার কল করে সেটাকে আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে শফিকুল দিলাম। ঠিক আছে, আমি এটা অ্যাসাইন করছি একবারে, কিন্তু ডিক্লেয়ার করছি একবার, বাট অ্যাসাইন করছি দ্বিতীয়বার। আমি যে অ্যাসাইন করছি সেটাই কিন্তু পাবে, কারণ আমি লাইন বাই লাইন কোড অ্যাড করে এখানে কিন্তু সেটা রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে, সো লেট দিয়ে কিন্তু আমি কি করতে পারবো না, আরেকবার সেম নেমটাকে যদি আরেকবার করতে চাই সেটা কিন্তু আমাকে ওয়ার্নিং দিবে। দেখেন এই যে ইউজার নেম এন্ড ক্যাপিটাল দিয়ে, সো আমি দিছি, দেখেন আমাকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। আমি কি করতে পারবো, বার দিয়ে যে ভুলটা হওয়ার সম্ভাবনা থাকতো সেটা কিন্তু লেট দিয়ে আর হবে না, এটা হলো সুবিধা। ঠিক আছে, লেট আর কনস্ট কি, কনস্ট হলো কনস্ট্যান্ট, যে একবার করছো তো করছো, আর কোনো চেঞ্জ করার কোনো অপশন নাই। ঠিক আছে, কনস্ট্যান্ট থাকবে সে। আমি যদি এখানে কনস্ট লিখি, কনস্ট লিখলাম, লেখার পরে আমি কিন্তু এখন ইউজার নেমটাকে যদি আমি কল করে আমি এখানে বলতে চাচ্ছি ভাই রফিকুল না, এটা হবে শফিকুল। ঠিক আছে, দিয়ে আমি দিলাম। এখন আমি যদি এখানে রফিকুল দিচ্ছি, শফিকুল, এটা একটা ওয়ার্নিং থাকার কথা তো। ঠিক আছে, তো দেখি, হ্যাঁ এখানে কি বলতেছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল টাইপ এরর script.js এর 38 নাম্বার লাইনে, নাকি 10 নাম্বার লাইনে, কোনটা 38 নাম্বার লাইনে কি বলতেছে, আপনারা দেখতেছেন? হ্যাঁ, তো আমি আরেকবার যখন অ্যাসাইন করছি, তখন কি বলতেছে, ভাইয়া, আনকট। সমস্যা হচ্ছে আপনার স্ক্রিন মাঝে মাঝে চলে যাচ্ছে, এটা কি আমার হচ্ছে নাকি সবার হচ্ছে বুঝতে পারছি না। বাকিরা যদি দেখতে থাকে, বাকিরা তো দেখতেছে বলতেছে, তার মানে আপনার সাইডে হচ্ছে, কারণ আপনার কথাটাও কেটে কেটে আসতেছে। বুঝতে পারছেন? ও, তার মানে ভাই এই যে সমস্যা। রেকর্ডিংটা দেখেন, রেকর্ডিংটা সুন্দর মতো পাবেন, সমস্যা নেই। আচ্ছা, সো এটা হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আমার না একটু ক্লাসটা দেখে আপনি শেখাচ্ছেন, এটা কি দিয়ে দিবেন? হ্যাঁ, আমি এটা দিয়ে দিব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, সো আমরা কি করতেছি, আমরা কিন্তু রিঅ্যাসাইন করতে পারবো না কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ভাই, এটাকে আরেকবার রিঅ্যাসাইন করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এই হলো কনস্টের সুবিধা। সো আমরা var বুঝলাম, var কি, আমরা রিডিক্লেয়ার করতে পারি বারবার, রিঅ্যাসাইন করতে পারি বারবার। আর কনস্ট্যান্ট লেটার ক্ষেত্রে কি, আমি রিডিক্লেয়ার করতে পারবো না কিন্তু রিঅ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, আর কনস্টের ক্ষেত্রে
আমি রিডিক্লেয়ারও করতে পারবো না, রিঅ্যাসাইনও করতে পারবো না, সেটা কনস্ট্যান্ট। দেখেন আমি যদি আবার এটাকে ইউজার নেম লিখতে যাই, দেন আমাকে এই যে ওয়ার্নিং দিচ্ছে। দেখেন কি বলতেছে, ডিক্লারেশন মাস্ট বি ইনিশিয়ালাইজড, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল ইউজার নেম। ওকে, আমি এটাকে আরেকবার রিডিক্লেয়ার করতে পারবো না, রিঅ্যাসাইনও করতে পারবো না। এটা একবার যা লিখছি তো লিখছি, ঠিক আছে। এই ভেরিয়েবল নেম নিয়ে আমি আর কোনো কাজ করতে পারবো না, মানে কাজ করতে পারবো কিন্তু কোনো রিডিক্লেয়ার বা রিঅ্যাসাইন করতে পারবো না। এ হলো লেট, কনস্ট এবং বারের সুবিধা অসুবিধা। বুঝা গেছে? আরেকটা বিষয় সেটা হলো যে, ধরেন আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট অথবা একটা ফাংশন, একটা ব্লক স্কোপ মানে কি, একটা ব্লকের ভিতরে সে সীমাবদ্ধ থাকবে। এখানে আমি ধরেন লিখলাম লেট ইউজার নেম, ধরেন লিখলাম রাফিকুল, ঠিক আছে। দেন এখানে লিখলাম var ইউজার নেম টু রাফিকুল। আচ্ছা এখানে দেখেন বিষয়টা কি, এখানে কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে না। ওয়ার্নিং দেখাচ্ছে? বলেন তো, এখানে ইউজার নেম আর এটার স্পেলিং আর এটা স্পেলিং কি সেম না? হ্যাঁ, কিন্তু তারপরেও এটা ওয়ার্নিং দেখাচ্ছে না। এর কারণ হলো এটা ব্লকের ভিতরে আছে এবং কনস্টটা ব্লকের ভিতরে ঢুকতে পারে না। যেটা বাইরে থাকবে সেটা বাইরেই থাকবে, যেটা ব্লকের ভিতরে থাকবে সেটা ভিতরেই থাকবে। বাইরেরটার সাথে ভিতরেরটার সাথে কনফিউজ করতে পারবে না, কনফ্লিক্ট করবে না, ঠিক আছে। এখন এটাকে যদি আমি var দিতাম, আচ্ছা var দিলেও এটা বেসিক্যালি এই যে লেট যেটা আমি ইউজ করছি সেটা আসলে ব্লকের ভিতরেই কাজ করতেছে, ঠিক আছে, ব্লকের ভিতরেই কাজ করবে, এটা উপরেরটার সাথে সে কনফ্লিক্ট করবে না, ঠিক আছে। আচ্ছা এটা এর কারণে একে বলা হয় কি, একে বলা হয় ব্লক স্কোপ এলিমেন্ট, ঠিক আছে। বাট এটাকে যদি আমি টু না দেই, ইউজার নেম এখানে দিছি আবার এখানে, এটা কনফ্লিক্ট করার কথা, ঠিক আছে। শফিকুল দেই, দেন আমি এখানে ইউজার নেমটাকে কল করি, দেখি কি পাই। আচ্ছা এখানে কি বলতেছে, আইডেন্টিফায়ার ইউজার নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড অ্যাট স্ক্রিপ্ট জেএস 39 39 অলরেডি ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে। এবং এটা আপনার 35ও আরেকবার ডিক্লেয়ার হয়েছে, সো এর জন্য এটাকে ওয়ার্নিং দিচ্ছে নাকি ইউজার নেম। আচ্ছা এইটার জন্য ওয়ার্নিং দিচ্ছে, সো হ্যাঁ এই দুইটার জন্য ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে। সো যেহেতু এটা এখানে, এটাকে যদি আমি এখন একটু কমেন্টস করে দেই, দেন আমি এখানে যাই, দেখেন এখন কিন্তু শফিকুল দেখাচ্ছে। তার মানে কি, তার মানে এই যে ইউজার নেমটা ভার্বটা যেটা আছে সেটা কিন্তু এখানেও আমার কাজ করতেছে, তাই না? আচ্ছা এটাকে যদি আমি var না দিয়ে জাস্ট এভাবে লিখি, তার মানে কি আমি এটাকে ডিক্লেয়ার করছি এটার বাইরে, স্কোপের বাইরে, ব্লকের বাইরে, ঠিক আছে। এবং ব্লকের ভিতরে এটাকে আমি অ্যাসাইন করছি, আরেকবার রিঅ্যাসাইন করছি। দেন আমি যদি যাই, দেখেন এখানে শফিকুল দেখাচ্ছে, ঠিক আছে। ফার্স্টে রফিকুল দেন শফিকুল। বাট এটার ক্ষেত্রে এটা যদি আমার এটা হয় লেটেরটা হয়, এবার দেখেন আমার কোনটা আসে, লেট কিন্তু দেখেন হাইলাইট হয় নাই, তার মানে এটা কোথায় ইউজ হয় নাই, ঠিক আছে। আচ্ছা এটা এবার দেখি, দেখেন কি দেখাচ্ছে, রাফিকুল দেখাচ্ছে। বাট এখানে আচ্ছা এটাকে আমি শফিকুল বানাই, দেখেন কি দেখাচ্ছে, রাফিকুল দেখাচ্ছে। তার মানে কি এই যে ইউজার নেমটা লিখছি এটার সাথে কোনো ফাইট হচ্ছে না, কোনো মানে সম্পর্কই হচ্ছে না, যেহেতু এইটা আছে ব্লকের ভিতরে। তার মানে লেটটা কি ব্লকের বাইরে যেতে পারে না, উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না, ঠিক আছে। এবং আমি এখানে চাইলে এটাকে কনসোল লক করতে পারি। ধরেন এটাকে আমি দিলাম ইউজার নেম 3, ঠিক আছে, স্যার আমি আলাদা করে দিলাম, ইউজার নেম 3 দিছি, ঠিক আছে। এইখানে আমি এটাকে কল করতে চাই 3 কে, দেখেন আমি কিন্তু এই যে ইউজার নেম 3 এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, তার মানে নামে হয়তো ভুল নাই নামে, কিন্তু তারপরে এটা হাইলাইট হয় নাই।
এবং আমি যদি এখন কনসোলে যাই, আমার শফিকুল দেখার কথা, আমি এখানে কি বলতেছি, কানকট রেফারেন্স এরর, ইউজার নেম ইজ নট ডিফাইন্ড, মানে সে বলতেছে ইউজার নেম আমি বানাই নাই। ঠিক আছে, এখানে যদি আসি, এখানে দেখেন এই যে 3টা ডট আছে, এখানে আসি, এখানে দেখেন কুড নট ফাইন্ড নেম ইউজার নেম 3, সে খুঁজেই পায় না ইউজার নেম, অথচ আমি কিন্তু ইউজার নেম 3 সে খুঁজে পায় না, অথচ আমি কিন্তু এখানে ইউজার নেমটা লিখছি। তার মানে কি, সে এই যে ব্লকের বাইরে বা ব্লকের ভিতর থেকে সে এটা খুঁজে বের করতে পারতেছে না। যেটা ব্লকের ভিতরে আছে তাকে ব্লকের ভিতরে ইউজ করা লাগবে, তাকে ব্লকের বাইরে এনে আপনি ইউজ করতে পারবেন না। আমি এটাকে যদি উঠাইয়া উপরে নিয়ে যাই, দেখেন ব্লকের ভিতরে নিয়ে গেছি, সরি ব্লকের ভিতরে নিয়ে গেছে, দেখেন এটা হাইলাইট হয়েছে। এখন আমি যাই, এখন আমাকে দেখাবে শফিকুল। ঠিক আছে, তার মানে এই ব্লক স্কোপ, এটাকে বলা হয় ব্লক স্কোপ। আচ্ছা, ব্লক স্কোপটা কি জিনিস আপনি বুঝতে পারছেন আপনারা? তার মানে ব্লকের ভিতরে সীমাবদ্ধ, ব্লকের ভিতরে সে কাজ করবে, বাইরে যেতে পারবে না। ক্লিয়ার? জি ভাইয়া, ব্লকের বাইরে যেতে পারবে না। হ্যাঁ। সো এবং এই কনস্ট এবং লেট দুইটা সেম ব্লক স্কোপ। ঠিক আছে, বাট ভারটা কি, ভারটা হলো কাইন্ড অফ আলুর মতো। ঠিক আছে, আলু যেমন রান্না করলে দেখা গেছে সব সবজির সাথে আলু রান্না করা যায়। ঠিক আছে, সেটা ব্লক টলক মানে না, এরকম। ঠিক আছে, মানে সে গ্লোবালি কাজ করবে, যে কোনো জায়গায় আপনি var দিয়ে কোনো ইউজার নেম ঠিক করছেন মানে সে পুরো গ্লোবালি পুরো ফাইলের যে কোনো জায়গায় সে চলে যেতে পারবে। ঠিক আছে, এই হলো var এর অসুবিধা, আর এই হলো কনস্ট এবং লেটের সুবিধা। আসলে আপনার আশা করতেছি var, কনস্ট, লেট এই 3টা নিয়ে কারো কোনো সমস্যা নাই, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন। কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন? না ভাই, আপাতত নেই, কাজ করতে গেলে বুঝতে পারবো। আচ্ছা, আমি স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, কিছু কথা শুনলাম আপনার। আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন না তারা ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, এবং আমি এটার উপরে কিন্তু আপনাদের কুইজ টেস্ট নেব নেক্সট ক্লাসে। আমি যে টপিকটা আপনার যেই টপিকগুলো আমি কভার করতেছি সেই টপিকের উপরে কুইজ টেস্ট নিব। তার মানে যদি কেউ না পড়ে থাকেন আমি কিন্তু ধরে ফেলতে পারবো যে আপনি পড়েন নাই বা আপনি ভিডিওটা দেখেন নাই, প্র্যাকটিস করেন নাই। ওকে, আচ্ছা, এখন আমরা কোথায় ছিলাম? কেস সেনসিটিভ, দেন লেট, কনস্ট, কাম শেষ। হ্যাঁ, এই যে এখানে বোঝাচ্ছে ব্লকের ভিতরে যে ইফ একটা ব্লক, ইফ ব্লকের বাইরে যদি আপনি এটাকে কল করতে যান সিটিটাকে, সে কাজ করবে না, এরর, সিটি ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, এটা আমরা দেখে ফেললাম। কনস্ট্যান্ট ক্ষেত্রেও সেম। ঠিক আছে, ওকে। এখন এখানে সামারি, ইউজ লেট when the value may change। লেটটা আমরা কখন ইউজ করব? যখন ভ্যালুটা চেঞ্জ হতে পারে। আমি মনে করি যখন যে আমি যদি দেখতেছি যে আমার ভ্যালুটা বারবার চেঞ্জ হবে, ক্লিক করলে ভ্যালুটা চেঞ্জ হবে, কি ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা লেট ইউজ করব। আর কনস্ট ইউজ করব কখন? ইউজ কনস্ট when the value should not be reassigned। ভ্যালুটা রিঅ্যাসাইন যাতে না করা লাগে, যেখানে রিঅ্যাসাইন করা লাগবে না সেখানে আমরা কনস্টটা ইউজ করব। ঠিক আছে, এবং রিডিক্লেয়ারও করা লাগবে না এরকম জায়গায়, মানে এটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, অ্যাভয়েড var ইন মডার্ন জাভাস্ক্রিপ্ট আনলেস নেসেসারি। যদি নেসেসারি না হয় আপনি varটাকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, ওকে। ডিক্লারেশন এভাবে ডিক্লেয়ার করতে হয়, স্কোপ, ফাংশন স্কোপ, ব্লক স্কোপ। ঠিক আছে, রিঅ্যাসাইনেবল, ইয়েস, এই দুইটা রিঅ্যাসাইনেবল, এটা কিন্তু রিঅ্যাসাইনেবল না। রিডিক্লেয়ারেবল, এটা রিডিক্লেয়ারেবল, বাট এই দুইটার একটাও রিডিক্লেয়ারেবল না, বাট এটা রিঅ্যাসাইনেবল, এটা রিঅ্যাসাইনেবল না। ঠিক আছে, সো সুন্দর করে টেবিল ওয়াইজ কি সুন্দর করে একদম পুরো ডকুমেন্ট বানানো আছে, এটা দিয়ে আপনি মানে কি বলে সুন্দরভাবে শিখে ফেলতে পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে 1 2 3 4 5টা টপিক অলরেডি আমরা কিন্তু করে ফেলছি। আচ্ছা, আমরা একটু টাইপস গুলো দেখি। এই টাইপস গুলো আমি মানে খুব বেশি দেখাবো না, এগুলো আপনারা দেখে ফেলবেন। ঠিক আছে, ডাটা টাইপ স্ট্রিং, আশা করি এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না, যদি একটু হলেও আগে দেখে থাকেন যে স্ট্রিংটা কি জিনিস। স্ট্রিং হলো ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যে লেখা থাকবে সেটা হলো স্ট্রিং। ওকে, অ্যান্ড নাম্বার কি, কোনো কোটেশনের বাইরে জাস্ট নাম্বার দেখা থাকবে। এটা যদি কোটেশনের ভিতরে হয় তাহলে কিন্তু সেটা নাম্বার থাকবে না, সেটা হয়ে যাবে কি
স্ট্রিং। ওকে ওকে, ধরেন আমি লিখলাম লেট রোল। ওকে, দিয়ে আমি এখানে লিখলাম 56। ওকে, দেন এটা এই রোলটা, এখন রোলের যে ডাটাটা আছে এটা কি টাইপের বলেন তো, স্ট্রিং নাকি নাম্বার? স্ট্রিং স্ট্রিং হবে। রাইট, কারণ এটা আমি ডাবল কোটেশনের ভিতরে দিছি। সেটা যদি সিঙ্গেল কোটেশন হইতো তাও সেটা হইতো কি স্ট্রিং। ঠিক আছে, এটা কি স্ট্রিং। ওকে, ক্লিয়ার। দেন স্ট্রিং এর বাকি জিনিসগুলো এখানে কিন্তু অনেক কিছু আছে, এটাই কিন্তু শেষ না। কনক্যাটিনেশন আছে, এগুলো কিন্তু আমি কুইজের ভিতরে রাখবো। ঠিক আছে, এই যে ডট লেন্থ দিয়ে কি চেক করে এই জিনিসটাকে আপনার দেখে ফেলেন। ঠিক আছে, দেন এই যে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার, মানে এই জনের ভিতরে প্রত্যেকটা অক্ষরকে আপনি ইন্ডেক্স দিয়ে আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এই জিনিসটাকে প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে, এবং এই যে কাজটা করবেন, দেখেন এখানে কি বলছে, var url, এটা একটা ইউআরএল, স্ট্রিং ইউআরএল কোটেশনের ভিতরে দিছে। দেন console.log url.replace, এখানে রিপ্লেস করতেছে কাকে, রিপ্লেস করতেছে https দেন ক্লোন স্ল্যাশ স্ল্যাশ, এইটুক লেখাকে সে রিপ্লেস করবে। কি দিয়ে রিপ্লেস করবে, এই যে খালি এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করবে। তার মানে কি, এই ইউআরএলটাকে ধরে সে রিপ্লেস করতেছে। রিপ্লেস একটা জাভাস্ক্রিপ্টের মেথড, এই মেথডের ভিতরে দুইটা প্যারামিটার থাকে, একটা হলো প্রথম প্যারামিটার হলো যেটাকে রিপ্লেস করবে, আর দ্বিতীয় প্যারামিটার হলো যেটা দিয়ে রিপ্লেস করবে। ঠিক আছে, সো https কে সে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করছে। তারপর এটা কি হয়ে গেল, https www.udemy থেকে শুধু www.udemy হয়ে গেল। ক্লিয়ার, এটাকে করবেন, এবং এর ভিতরে আপনার ই থাকবে, কুইজ টেস্ট থাকবে। এবং নাম্বারসে চলে যাই, নাম্বারসের ভিতরে এই যে নাম্বারসের জিনিসগুলো দেখে ফেলবেন। এই দেখেন মাঝখানে মাইনাসও দেওয়া যায় এবং প্লাস দেওয়া যায়, এবং প্লাস মাইনাস করে একটা সাম ডিসক্রিপশন, এই জিনিসগুলো দেখে ফেলবেন যে কিভাবে সাম করা যায়, সাবট্রাকশন করা যায়, ডিভিশন করা যায়, হ্যাঁ মাল্টিপ্লিকেশন করা যায়, এভারেজ করা যায়। ঠিক আছে, যেহেতু আপনার মান স্টেক ডেভেলপার হবেন, আপনাদের হলো ডকুমেন্টেশন পরে পরে শিখা, ডকুমেন্টেশন পরে পরে অ্যাপ্লাই করার যে চর্চাটা, সেটা কিন্তু এটার মাধ্যমে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, এবং ম্যাথ অবজেক্ট আপনাদের স্যার আপনাদের দেখাইছে, আমি দেখছি ভিডিওতে। দেন এই জিনিসটাকে আপনারা একটু রিভাইজ করে ফেলেন। ঠিক আছে, এখানে কি আছে, math.pow, এটা দিয়ে কি করে 24। ঠিক আছে, math.round 27, কি করতেছে, এটাকে রাউন্ড করবে 2.7 মানে কি, রাউন্ড করলে সেটা কো যাবে 2.7টা 3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো দেখেন অ্যান্সার সহ দেওয়া আছে। এবার এগুলোকে আপনারা ম্যানুয়ালি টাইপ করে লিখবেন, লিখে কনসোলে দেখবেন, এখানে না। ঠিক আছে, আচ্ছা দেন নাম্বার এটা, তারপরে টু ফিক্সের কাজ কি, এই জিনিসটা। ঠিক আছে, সো এগুলোর উপর আপনাদের কুইজ থাকবে। আগামী ক্লাসে আমি কুইজ ধরবো, একটা কুইজ কোশ্চেন আমি আপনাদের দিয়ে দিব সাথে সাথে ওইটা, এবং আপনারা ওটাকে বেসিক্যালি কুইজ টেস্টটা দিবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা ডাটা টাইপসটা ওটা কি ইম্পর্টেন্ট টপিক, এটা দেখাইতে হবে। আচ্ছা ওকে, আরেকটু কি আরো দেখবেন নাকি ব্রেক ট্রেক নেবেন? অনেক কিছু হয়ে যেতেছে, এগুলো কি আপনারা মাথায় ক্যাচ করতে পারতেছেন কিনা জানি না। নাম্বার পর্যন্ত থাক নাকি, কি বলেন? জি ভাইয়া। নাম্বার পর্যন্ত থাক। আমি ডাটা টাইপসটা, এই যে ডাটা টাইপস বুলিয়ান যেটা, ঠিক আছে, বুলিয়ানটা এবং হলো বাকি জিনিসগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। বাট নাম্বারস পর্যন্ত আপনাদের কিন্তু থাকবে, কুইজ টেস্ট থাকবে। ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া। হ্যাঁ, আপনারা কিন্তু ফাঁকিবাজি করেন না। ঠিক আছে, অনেকে অ্যাসাইনমেন্ট দেন নাই, অথচ 2 সপ্তাহ হয়ে গেল। ঠিক আছে, 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, আপনারা অ্যাসাইনমেন্টটা করতে পারলেন না। ঠিক আছে, আপনারা কিভাবে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দিবেন আপনার ক্লায়েন্টের, কিভাবে আপনারা কাজ করবেন। আপনারা যদি একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিলাম, একদিনের কাজ, সেটাকে আপনারা 1.5 সপ্তাহ লাগাই দিলেন, এখনো করতে পারলেন না। ঠিক আছে, সো আপনারা এই নাম্বারস পর্যন্ত একটু দেখেন, এই নাম্বারস পর্যন্ত।
ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 7টা। এই 7টার উপরে আপনাদেরকে কি 7টা, আচ্ছা আর দুই তিনটা জিনিস দেখাই দিলে মানে ভালোই তো। আচ্ছা সমস্যা নাই, এটা নেক্সট ক্লাসে দেখাই দিব না, সমস্যা নাই। বুলিয়ানস আর নুল ডাটা টাইপস আর হলো এক্সারসাইজ 1, এটা কিন্তু আপনাদের নেক্সট ক্লাসে এক্সারসাইজ, পরের ক্লাসে নেক্সটে কিন্তু আপনার এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করবেন, ঠিক আছে। এবং ফাংশন এটাও দেখাই দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে। এখন আর কিছু দেখাবো না, এই জিনিসগুলোকে নেক্সট ক্লাসে দেখাইয়া আপনাদের এক্সারসাইজ 2, এই দুইটা এক্সারসাইজ করলে মোটামুটি আপনাদের জাভাস্ক্রিপ্ট বেসিক ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনার জাভাস্ক্রিপ্টের যে অ্যাডভান্স বিষয়গুলো আস্তে আস্তে আমরা ওদিকে যাব, ঠিক আছে। ক্লিয়ার? সো নাম্বারস পর্যন্ত আমি কুইজ টেস্ট ধরবো, একটা কোশ্চেন আমি রেডি করে নিয়ে আসবো এবং সবাইকে আমি ধরবো, ঠিক আছে। লিখিত দিব প্লাস ভাইবা নিব, দুইটাই নিব, ঠিক আছে। লিখিত কুইজ টেস্টের কোশ্চেন। কোশ্চেন, কুইজ টেস্টের কোশ্চেন আমি নিজে বানাবো। আচ্ছা, আমি লিখিত দিব, একটা কোশ্চেন দিয়ে দিব এবং আরেকটা কোশ্চেন থাকবে, সেটা যদি ভাইবা হিসেবে, ঠিক আছে। সেটা কিন্তু আপনার লিখিত কোশ্চেনের ভিতরে থাকবে না, ঠিক আছে, দুইটা আনকমন থাকবে। সো ভালো মতো পড়ে আসবেন, ভালো মতো করে মানে শিখে আসবেন, প্র্যাকটিস করবেন, ওকে। ওকে ভাইয়া। ওকে দেন, আশা করতেছি আপনার যে টপিকগুলো আমি আজকে কভার করছি সেগুলোর ভিতরে আপনাদের ইনশাআল্লাহ বিন্দু মাত্র কোনো কনফিউশন বা থাকবে না, যদি আপনারা ভিডিওটা ঠিকমতো দেখেন এবং পিডিএফটা ফলো করেন। বা পিডিএফ তো না, এটা একটা HTML ডকুমেন্ট, আমি গিটহাবে পুশ করে গিটহাবের লিংকটা দিয়ে দিব আপনাদের, আপনারা ক্লোন করে ওটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। ক্লিয়ার না? জি ভাইয়া। ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ফারিস রহমান, সাদিয়া, সাদিয়া আছেন? জি ভাইয়া। মাহমুদা? জি ভাইয়া আছি। জি ভাইয়া। ওকে, মইনুদ্দিন, মইনুদ্দিন আছেন? মইনুদ্দিন, এরপরে আফরিন ইসলাম, আফরিন ইসলাম আছেন? আসিফ? আছি আছি ভাই। পাভেল? জি ভাই আছে। খায়রুল ইসলাম? জি ভাই আছি ভাই। ওকে। তাসফিয়া চৌধুরী? জি ভাইয়া আছি। ওকে। সোনিয়া? সোনিয়া আছেন? ওকে। সাফা? সাবিহা? ইয়াসমিন জাহান আছেন? জি ভাইয়া। ভাইয়া আমি তো আসিফ। কে আপনি? ভাইয়া সোনিয়া। তো ই তো প্রেজেন্ট তো দেন নাই। আচ্ছা দিছি তো কত বললাম। আচ্ছা, শুনি নাই আমি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সানজিদা আছেন? সানজিদা?